যারা ভালো তৃণমূল, ওই গত 4 মে বিকেল 4টের পর থেকে যাদের বিবেক জাগ্রত হয়েছে, হ্যাঁ, তারা এই যে অরূপদার, আমি ইন্টারভিউ দেখছিলাম আজকে, অরূপদার দেখে খারাপ লাগছে। এর আগের বার যখন এবিপিতে লাস্ট অরূপদাকে দেখলাম, দুজন ছিল, অরূপদা সুশান্ত ঘোষ পাশাপাশি। এখন একা অরূপদাকে দেখছি, সুশান্ত ঘোষ জেলে বসেও এখন অরূপদাকে দেখছে যে ভাই আমি এখানে, তুই ওখানে কী করছিস। যাকে খুব শীঘ্রই আপনাদের দেখা হোক, হয় উনি বেরোন অথবা আপনি ঢুকুন, কিছু একটা হোক। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম আমি, যে বিকেল 4টে থেকে এই যে এদের বিবেক জাগ্রত হলো, যে আমার কি কষ্ট, মানে কি ভালো মানুষেরা, আমরা বাধ্য হয়ে দলের লাইনে কথা বলেছি, আমরা বাধ্য হয়ে সমস্ত জানি অন্যায় হচ্ছে তবু ডিফেন্ড করছি। তো বিকেল 4টে, 4 মে বিকেল 4টের পরে বাধ্যবাধকতাগুলো কোথায় চলে গেল? কোথাও যায়নি তো, তখনও তো আপনার দলই ছিল, এখনও তো নাকি আপনারা তৃণমূলই আছেন। একটাই জিনিস হলো, গভর্নমেন্ট চলে গেল, তাই তো, পুলিশ চলে গেল। পুলিশের জোরে কোন অপরাধটা না করেছেন বলুন তো? এই স্টুডিওগুলোতে বসে কোন অপরাধকে না প্রশ্রয় দিয়েছেন, কোন অপরাধের হয়ে না গলা ফাটিয়েছেন। ধর্ষণের প্রতিবাদ করতে গেছি, চুরির প্রতিবাদ করতে গেছি, ডাকাতির প্রতিবাদ করতে গেছি, কি বডি ল্যাঙ্গুয়েজে, কি ধরনের মুখের ভাষায়, কি ধরনের চোখের চাউনিতে, একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, বছরের পর বছর কতগুলো চোরকে, ডাকাতকে, ধর্ষককে দিনের পর দিন বসে বসে আপনারা ডিফেন্ড করে গেছেন। আর যেই গভর্নমেন্টটা পাল্টে গেল, এখন বলছেন যে আমরা এগুলো একদিন করতাম না, আমাদের দলের জন্য বাধ্য হয়ে করতে হয়েছিল। আচ্ছা, পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও মনে করে যদি এইবার বিধানসভা ভোটে তৃণমূল আবার জিততো, তাহলে অরূপ চক্রবর্তীদের বিবেক জাগ্রত হতো। যদি এবার তৃণমূল জিততো, তাহলে এই ববি হাকিম থেকে শুরু করে যারা যারা আছে, ঋতব্রত ব্যানার্জি, এদের বিবেক জাগ্রত হতো। যদি তৃণমূল জিততো, দেখতেন, আমি বলছি কথাটা অন্যভাবে নেবেন না, মানে ওই জুতো পালিশ করার ব্রাশ দিয়ে অভিষেক, এই যে এখন যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে ঋতব্রত ব্যানার্জি বলছে না যে চোরপিটুনি খেয়েছে, সেই অভিষেক যদি জিততো, এবার তৃণমূল যদি গভর্নমেন্ট করতো, তাহলে অভিষেকের পায়ের জুতোটা ব্রাশ দিয়েও না, জিভ দিয়ে চেটে পরিষ্কার করতো। এমনিও জিভের কাজ ভালো জানে, জিভ দিয়ে চেটে অভিষেকের জুতো পরিষ্কার করতো। এদেরকে আমরা চিনি না। এখানে প্রসঙ্গ উঠেছে যে আজকে হঠাৎ করে সিপিএম এর প্রতিনিধি বলছেন যে 4 তারিখের পর এদের বোধোদয় হয়েছে। না, 4 তারিখের পর বাপু বোধোদয়ের বিষয় নয়। আমার এখনো মনে পড়ছে মার্চ মাস, সম্ভবত 17 তারিখ ছিল, সুমনের এই যুক্তিতক্ক শোতেই আমি এসেছিলাম। 17ই মার্চ আমি পার্টির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। সুমন জানে ঘটনাটা। এই শো থেকেই আমার বক্তব্য রেখে নামার পরে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা বেসিক কার্ডসে ডেকোরামের জায়গা থেকে। পার্টির পক্ষ থেকেও আমার সাথে কথা বলেছিল, আমিও বলেছিলাম যেহেতু নির্বাচন চলছে এমন কোনো স্টেটমেন্ট করবো না যাতে পার্টি এম্বারাসড হয়। আমার ঋতব্রতকে ডিফেন্ড করার কোনো এখানে ব্যক্তিগতভাবে দায় নেই। ঋতব্রতকে অনেক কিছু বলেছেন, সে বলতেই পারেন, কিন্তু কারুর যদি ব্যক্তিগত অসুয়া হয়, আমার সাথে যেদিনকে আমি পুরসভার পদ ছেড়েছি, ঘটনাচক্রে একই, সেদিনকে যদিও তার অন্য পদ, তিনিও সেদিনকে রিজাইন দিয়েছিলেন, সুমনের সাথে এসেছিলাম, সেটা নিয়ে আমাকে যখন তিনি বক্রোক্তি করলেন, করতেই পারেন, গণতন্ত্র অধিকার আছে। ভাই, আমি তো বাপু জন্মদিনটা চুরি করিনি। লেনিন সাজবো বলে 22 এপ্রিল জন্মদিন বানিয়ে তারপর ভোটে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমার 25 বছর হচ্ছে না, তারপর অরিজিনাল জন্মদিনে ফিরতে হবে 22শে মার্চ, আমি তো করিনি বাপু। ধন্যবাদ অরূপ। দেখুন, একটা কথায় বলতে গেলে অরূপ ইজ টেকিং টাইম, সময় নিচ্ছে। মানে কোন তৃণমূলকে আক্রমণের লক্ষ্য এখনো ঠিক করে উঠতে পারেনি, অথবা এইটা সে তার সঠিক সময় নয়, সেটা হতে পারে। সেটা ভেবে বেচারা আক্রমণের লক্ষ্য করলো পুরোটা প্রায় শতরূপকে। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তৃণমূলকে করা হবে, তারপরে গোটা সময়টা সিপিএমকে প্রশ্ন করে গেল। এরপরে মানে প্রথমে একটা কথা, জগন্নাথ বাবু অনেক ভালো ভালো কথা বলেছেন, তবে যেহেতু ওনার প্রায় কোনো কথাই আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেহেতু সেগুলোর উত্তর না অন্যদিন দেওয়া যাবে। আমি কৌস্তবকে একটা কথা বলি। কৌস্তবের একটা জিনিস বুঝলাম, যে ইউটিউব চ্যানেল আমার থাকা নিয়ে প্রভূত আপত্তি আছে, তবে আমার ইউটিউব চ্যানেলের একটা ভালো খারাপ জানি না, একটা বৈশিষ্ট্য আছে। ওখানে দেখবে কৌস্তব 7 বছর আগেও যা বলেছি আজও তাই বলছি। কখনো বললাম শুভেন্দু চোর, তারপর আবার বললাম শুভেন্দু সাধু, এই ব্যাপারটা পাবে না। আমি কোনো কুটকচালির মধ্যে না গিয়ে বা কোনো ওই মানে পাল্টা ঠোকাঠুকির মধ্যে না গিয়ে বলছি, মোহাম্মদ সালিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়েছিল, তুমি বললে লেনিন শিখতে গেছিলেন না সাভারকার শিখতে গেছিলেন, সে সব প্রশ্ন করলে। এই হুমায়ুন কবির আবার মুর্শিদাবাদের লোকসভায় তোমাদের প্রার্থী ছিল 2019 সালে, এটাও তুমি জানো। আমি যাই হোক, তোমাদের প্রার্থী কেন বলবো, তখন আবার তুমি বিজেপিতে ছিলে না। কিন্তু দেখো, আমি কথাটা কি বলছি, এখানে প্রশ্নটা ব্যক্তি মোহাম্মদ সালিম, হুমায়ুন কবির, ঋতব্রত ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীর নয়। একটা রাজ্যে একজন সাধারণ ভোটার, তিনি সরকারের সঙ্গে বিরোধী দল নেতার একটা কনফ্রন্টেশন চান, ইন দ্য সেন্স, আমি কোনো ব্যক্তিগত কনফ্রন্টেশনের কথা বলছি না, একটা নীতির প্রশ্নে, একটা বিচারের প্রশ্নে একটা বিতর্ক চান, ডিসকোর্স চান। যদি একটা রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী রাত্রিবেলা চুপি চুপি হোটেলে দেখা করেন, তাহলে সেটা কি
কিন্তু সেই রাজ্যে শাসক এবং বিরোধী দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে উন্নয়নের পথ গণতন্ত্র আমাদেরকে চিনিয়েছে, সেই পথের পক্ষে সহায়ক কিনা আমি খালি এই প্রশ্নটা করেছি। এখানে কারোর প্রতি কোনো ব্যক্তিগত কাদা সরাসরি এখানে ব্যাপার নয়। আমি বা ভূপেন্দ্র যাদবের কথা শুভেন্দুই বললো, তো আমি তার মধ্যে যাচ্ছি না। অরূপদা, আমার চিরকালের প্রিয় বক্তা অরূপদা, আমাকে নিয়ে অনেক কথা বললো, চমৎকার উদাহরণ দিল, দল পাল্টানোর সঙ্গে ইকুয়েট করলো। এবিপির প্রাক্তন সাংবাদিক কি এনডিটিভির রবিশ কুমার, তারা চ্যানেল পাল্টেছেন। এই যে চাকরি পাল্টানো আর দল পাল্টানো তফাৎ বোঝে না, এই জন্যই আমার এদেরকে তো ভালো লাগে। কিন্তু আমি যে কথাটা বলছি এখানে তা হচ্ছে, বা অরূপদাই আমার জন্মদিন লেনিনের সাথে মিলে যাওয়া মিলিয়েছি ইত্যাদি নিয়ে বললেন, আমি তো জানি। আমি বলিনি, আনন্দবাজার রূপে সংবাদ মাধ্যম লিখেছিল। আমি মাঝখানে বলিনি, তারপর তুমি আবার বলবে। তোমার কথা শুনতেই তো এতজন এসছি আজকে। সেটা হচ্ছে যে এটাও তোমাকে ঘটনাচক্রে জানিয়ে রাখি যে ওটাও ওই বালিশছড়া ঋতব্রত সেই সময় খবর করিয়েছিল। ওটাও মানে আমি খালি এই খবরটা বলবো না, বিভিন্ন খবর মিডিয়াকে দিয়ে নিজের এজেন্ডা পার্টির মধ্যে সার্ভ করানো, এইটা ওর বিরুদ্ধে একটা প্রমাণিত অভিযোগ ছিল আমাদের পার্টিতে, যেটা সেদিন তোমাদের খুব আমোদ হয়েছিল। এখন তোমাদের দলের ওই কে কোথায় সই করেছে কে কোথায় সই করেনি তার তালিকা বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসে। কথায় যে পাপ বাপকে ছাড়ে না, পাপ কিন্তু ভাই তোমাদেরও বাপকে ছাড়েনি। তোমায় ব্যক্তিগতভাবে বলছি না, তৃণমূলের বাপকেও ছাড়েনি। কিন্তু আমি সুমনদাকে সাক্ষী রেখে একটা কথা বললো অরূপদা, যে অরূপদার তৃণমূল ত্যাগ করা বা তৃণমূলকে প্রশ্ন করাটা নাকি তৃণমূল ভোটে হেরে যাওয়ার পরে হয়নি। 17ই মার্চ নাকি অরূপদা তৃণমূল থেকে পদত্যাগ করেছিল এবং সেইটার সাক্ষী নাকি সুমন দে। চমৎকার। আচ্ছা, 17ই মার্চ এবছর কি ঘটেছিল যারা আমাদের আলোচনাটা এখন শুনছেন? আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 17ই মার্চ বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, অরূপ চক্রবর্তীর জায়গা হয়নি। টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো, হাটে হাড়ি ভাঙলে তো আজকে। চিরকাল ধর্ষণকে সমর্থন করেছো, চুরিকে সমর্থন করেছো। এই অরূপ, দেখো অরূপদা, এত বছর কথাটা বলিনি, আজকে এই জায়গায় আলোচনাটা আনলে বলে বলছি। এই যে ভালো ভালো কথা বলে না, আরজি কর আন্দোলনের সময় নাকি বাধ্য হয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে হয়েছিল। আরজি করের এই ধর্ষণের প্রতিবাদে সন্দীপ ঘোষদের গ্রেপ্তারি চেয়ে, শাস্তি চেয়ে যখন ডাক্তাররা অনশন শুরু করেছে, অরূপ চক্রবর্তী ডাক্তারদেরকে নিয়ে পরিহাস করে ফেসবুকে কমেন্ট করেছিল। ব্যক্তিগতভাবে কথাটা কেউ নিও না, আমার সেটা উদ্দেশ্যও নয়। সম্রাজ্ঞী অরূপদার স্ত্রী, সে ফেসবুকে গিয়ে অরূপদার পোস্টের তলায় ধিক্কার জানিয়েছিল যে তুমি একটা জঘন্য কথা বলছো, এবং অরূপদা তারপরে, আমি থ্যাঙ্কফুল, সেটা ডিলিট করেছিল। এই স্তরে নোংরামি করেছে যে নিজের স্ত্রী সেটাকে পাবলিক ফোরামে অপোজ করেছে। এই স্তরে নোংরামি করেছিল একটা দলের হয়ে, তারপরে টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো। এই তারপর এখন মুখে খই ফুটেছে যখন তৃণমূল সরকার থেকে চলে গেল। টিকিট না পেয়ে দল ছেড়ে চুপি চুপি চিঠি দিয়ে তৃণমূল যখন গভর্নমেন্ট থেকে চলে গেল, তখন প্রেস কনফারেন্স করে আর এবিপি স্টুডিও এসে বলছো বলেছো না, শেষ করতে দাও। টিকিট বললে, এবার শোনো ভাই। হ্যাঁ শুনছি, বলো ভাই। তুমি এতক্ষণ এত বড় বড় ডায়লগ দিলে, তোমার পার্টির মধ্যে ইন্টারনাল গণতন্ত্র, আমার পার্টি খুব খারাপ, বলো না। 17ই মার্চ গণতন্ত্র কি ছিল? 17ই মার্চ ক্যান্ডিডেট নয় দল ছেড়েছিল। যতীন চক্রবর্তীকে কি করেছো ভাই? তোমার আমাদের পার্টিতে ছিল না, ফ্রন্টের নেতা ছিল ভাই। যতীন চক্রবর্তী আমাদের পার্টিতে কোন আরেকটি কি করতেন? আর ওটা অন্য পার্টিতে ভাই। নৃপেন চক্রবর্তীকে এক্সপেল করা হয়েছিল। কেন হয়েছিল? কেন হয়েছিল? তুমি টিকিট না পেয়ে দল ছেড়েছিলে তো। কি করেছো? 17ই মার্চ টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো। তুমি বড় বড় ডায়লগ বলতে পারবেন, সাধারণ সম্পাদক ছিলেন তো, ক্যান্ডিডেট নয় দল ছেড়েছিল তো 17ই মার্চ। তুমি কি মানে ওই দিনের টিকিট, ওই দিনই আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। বিরুদ্ধে তুমি 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। তোমাকে টিকিট দেয়নি, তোমাকে 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, হ্যাঁ কি না? রাজ্যসভার এমপি করেনি, আমি বিদ্রোহ করে নিচ্ছি। তিনবার হারাতিটা দাঁড় করিয়েছে। আচ্ছা আমি বিদ্রোহ করে, আচ্ছা তোমাকে তিনবার হারাতিটা দাঁড় করিয়েছে, তুমি খড়গহস্ত। ও জগন্নাথা, শুনুন, ও জগন্নাথা, কে ফিশ ফ্রাই সন্দেশ খাওয়াবে, কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে, সে পরের কথা। তোমার তো ঋতব্রতর সাথে পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা এটাকে পলিটিক্যালি খেলছে, কারণ তোমাকে রাজ্যসভার টিকিট দেয়নি। বেশ। আচ্ছা এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন, কে ফিশ ফ্রাই খাবে, কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে, সে পরের কথা। এখন যেটা নিয়ে কথা হচ্ছে, হাফ কথা বলবে না, ওয়েটিং রুম পুরোটা মেনটেন করবে। ওয়েটিং রুম, ওই দোতলার ওয়েটিং রুমে যাবে জগন্নাথ, ওগুলো আমরা পরে কথা বলবো। ওগুলোর জন্য আমরা শেষ হয়ে যাক না, বাইরে বেরিয়ে কথা বলবো, ওগুলো এখানে আনছেন কেন? আমি বলছি কি, আচ্ছা আমি আমার কথাটা বিদ্রোহ করে নিচ্ছি। 17ই মার্চ সারা জীবন চুরি, ধর্ষণ, খুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় টাকা, এতগুলো ছেলেমেয়ের চাকরিতে প্রতারিত হয়ে আত্মহত্যা করা, সবকিছু থেকে অরূপ চক্রবর্তী তৃণমূলকে সমর্থন করে গেছে। কিন্তু 17ই মার্চ ক্যান্ডিডেট লিস্টটা ঘোষণা হলো, বিকেলবেলা তৃণমূল থেকে পদত্যাগ করলো, দুটো একদম কাকতালীয়। এর সঙ্গে কিন্তু ওর ক্যান্ডিডেট না হওয়ার কোনো সম্পর্ক নেই। কেমন? তোমাকে তিনবার থাকবে, হ্যাঁ অসুয়া।